আচ্ছা, ধরুন তো এক লাইনে অনেকগুলো ডমিনো সাজানো আছে আর প্রথমটাকে একটা ধাক্কা দিতেই একটার পর একটা পড়তে শুরু করলো। এটা এক ধরনের গণনা। আবার ভাবুন একটা নাচের দলের কথা, যেখানে সবাই একদম কাঁটায় কাঁটায় একই সময়ে একই সাথে পা মেলাচ্ছে। এটাও এক ধরনের গণনা, কিন্তু নিখুঁত ছন্দে। ডিজিটাল দুনিয়ায় যে দুরকম কাউন্টার আছে, তাদের কাজের পদ্ধতির মধ্যে ঠিক এইরকমই একটা পার্থক্য রয়েছে। ডিজিটাল জগতে কাউন্টিং বা গণনার জন্য মূলত দুইটা পদ্ধতি আছে। তো আজকে আমাদের আলোচনার ফোকাস হলো সিনক্রোনাস কাউন্টার, যেটা কিনা হাই স্পিড ডিজিটাল সিস্টেমের একদম হৃৎপিণ্ড। এর আসল কারিশমাটা হলো এর ভেতরের সব অংশ ঠিক একই সময়ে একটা কমন সিগন্যাল বা ক্লক পালস পাওয়ার সাথে সাথে নিজেদের অবস্থা বা স্টেট বদলে ফেলে। আর এই একতা বা সিনক্রোনাইজেশনই একে করে তুলেছে অবিশ্বাস্য রকম দ্রুত আর নির্ভরযোগ্য। চলুন এই পুরো ডিজাইন প্রক্রিয়াটাকে একটা মিশনের মতো করে দেখি, যেখানে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে আমাদের লক্ষ্য কি সেটা ঠিক করব, তারপর সেটার জন্য একটা ব্লুপ্রিন্ট বানাবো, এরপর একটা বিশেষ কৌশলে সেই ব্লুপ্রিন্টটাকে আরও সহজ করে তুলব, আর সবশেষে আমরা আমাদের চূড়ান্ত সমাধানে পৌঁছে যাব। তো আমাদের আজকের মিশনটা হলো একটা ডিভাইড বাই 10 বা ডিকেড কাউন্টার ডিজাইন করা। এটা ডিজিটাল ইলেকট্রনিক্সের খুব বেসিক একটা জিনিস, যেটা 0 থেকে 9 পর্যন্ত গুনতে পারে এবং 9 গোনা হয়ে গেলে আবার 0 থেকে শুরু করে। আমাদের ডিজিটাল ঘড়ি থেকে শুরু করে অনেক ডিভাইসের টাইমিং সার্কিটে কিন্তু এটাই ব্যবহার করা হয়। এই ডিজাইন চ্যালেঞ্জটা আমরা একটা নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং পদ্ধতি মেনে সমাধান করব। খুব সহজ 4টে ধাপে আমরা এগোব। প্রথমে দেখব কি কি জিনিস লাগবে, তারপর একটা স্টেট টেবিল বানাবো, এরপর কে ম্যাপ দিয়ে লজিকটাকে সহজ করব, আর সবশেষে ফাইনাল ইকুয়েশনগুলো বের করে ফেলব। এই 4টা ধাপ ফলো করলে একটা জটিল সমস্যাও কিন্তু খুব সহজে সমাধান করা যায়। যে কোনো কিছু বানানোর আগে যেমন একটা বিস্তারিত ব্লুপ্রিন্ট বা নকশা লাগে, তাই না? ঠিক তেমনি আমাদের সার্কিটটার জন্যও একটা ব্লুপ্রিন্ট দরকার। আর আমাদের ক্ষেত্রে সেই ব্লুপ্রিন্টটাই হলো স্টেট টেবিল। যেহেতু আমাদের কাউন্টারটা 0 থেকে 9 পর্যন্ত গুনবে, মানে মোট 10টা আলাদা আলাদা স্টেট, তাই আমাদের দরকার হবে 4 বিট। কেন? কারণ 3 বিট দিয়ে আমরা সর্বোচ্চ 8টা, মানে 2 টু দি পাওয়ার 3, 8টা স্টেট দেখাতে পারি, যেটা আমাদের জন্য যথেষ্ট না। তাই আমাদের 4 বিট নিতে হচ্ছে, যা দিয়ে 2 টু দি পাওয়ার 4, মানে 16টা স্টেট দেখানো সম্ভব। আর এর মানে হলো আমাদের সার্কিটটা বানাতে মোট 4টা মেমোরি ইউনিট লাগবে, যেগুলোকে বলা হয় ফ্লিপ ফ্লপ। কিন্তু প্রশ্নটা হলো, সার্কিটকে কিভাবে বোঝানো যায় যে এক সংখ্যা গোনার পর ঠিক কোন সংখ্যাটা গুনতে হবে? এই নির্দেশটা কিভাবে দেয়া যায়? এর উত্তরটা কিন্তু আমাদের ওই ব্লুপ্রিন্টের মধ্যেই লুকিয়ে আছে। আচ্ছা, চলুন তাহলে ব্লুপ্রিন্টটা একটু ভালো করে দেখি। এই হলো আমাদের স্টেট টেবিল। এখানে বর্তমান স্টেট আর পরবর্তী স্টেট, এই দুটো কলাম একটা গাইডবুকের মতো কাজ করে। যেমন ধরুন, যখন বর্তমান স্টেট 000 মানে 0, তখন পরবর্তী স্টেট হবে 0001 মানে 1। এভাবেই পুরো গণনার ক্রমটা ঠিক করে দেওয়া আছে। কিন্তু আসল মজাটা লুকিয়ে আছে অন্য কলামগুলোতে, যা আমরা এখনই দেখব। এখন দেখুন, এই টেবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এই ফ্লিপ ফ্লপ ইনপুট কলামগুলো। আমরা তো আগেই জেনেছি ফ্লিপ ফ্লপ হল মেমরি ইউনিট, যা একটা বিট মানে 0 বা 1 ধরে রাখতে পারে। তো এই ইনপুটগুলোই হলো আসল নির্দেশ, যা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে বলে দেয় যে পরের সংখ্যাটা বানানোর জন্য তাকে ঠিক কি করতে হবে। তার স্টেট কি একই থাকবে নাকি বদলে যাবে? এই নির্দেশগুলো ব্যবহার করে আমরা আমাদের ফাইনাল সার্কিটের লজিকটা তৈরি করব। স্টেট টেবিল থেকে আমরা একটা বিস্তারিত প্ল্যান তো পেয়েছি, কিন্তু এটা দেখতে একটু জটিল লাগছে, তাই না? আমাদের পরের ধাপ হলো এই জটিল তথ্যকে একদম সহজ আর কার্যকর একটা রূপে নিয়ে আসা। আর এই কাজটা করার জন্যই ইঞ্জিনিয়ারদের একটা দারুণ ভিজুয়াল টুল আছে, যার নাম কার্নো ম্যাপ বা কে ম্যাপ। এটাকে একটা জটিল গাণিতিক টুল হিসেবে না ভেবে বরং একটা মজার পাজল হিসেবে ভাবা যেতে পারে। এই পাজলটা সমাধান করলেই সবচেয়ে সহজ আর সেরা সার্কিট ডিজাইনটা বেরিয়ে আসে। একটা উদাহরণ দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন, J3 ইনপুটের জন্য কে ম্যাপের মধ্যে থাকা 1 আর Xগুলোকে আমরা একসাথে গ্রুপ করলাম, আর তাতে আমরা এই সহজ সমীকরণটা পেয়ে গেলাম। এখানে X মানে হলো ডোন্ট কেয়ার,
মানে ওই স্টেটে আউটপুট 0 বা 1 যাই হোক আমাদের গণনার উপর তার কোনো প্রভাব পড়বে না। আর এই ডোন্ট কেয়ার কন্ডিশনগুলো আমাদের সমীকরণকে আরও সহজ করতে সাহায্য করে। ভাবুন, পুরো টেবিলের জটিলতা থেকে আমরা একটা ছোট্ট সূত্রে চলে এলাম। আরেকটা উদাহরণ দেখুন, K3 এর জন্য। এখানেও কে ম্যাপ দিয়ে সিম্পলিফাই করার পর রেজাল্টটা দাঁড়ালো মাত্র একটা ভ্যারিয়েবল। এটাই হলো এই টুলের আসল ক্ষমতা। এটা অনেকগুলো শর্তকে কমিয়ে এনে একদম সাধারণ একটা সূত্রে পরিণত করে। আমরা তো এখানে মাত্র দুটো উদাহরণ দেখলাম, কিন্তু মনে রাখতে হবে যে পুরো সমাধানটা তৈরি করার জন্য আমাদের মোট 8টা ইনপুটের প্রত্যেকটার জন্য এই একই সরলীকরণ প্রক্রিয়াটা বারবার করতে হয়। বেশ, সব পাজল তো সমাধান করা হয়ে গেছে। এখন সময় এসছে আমাদের ডিজাইন চ্যালেঞ্জের চূড়ান্ত সমাধানটা দেখার। এবং এই হলো আমাদের চূড়ান্ত ফলাফল। কে-ম্যাপ থেকে পাওয়া এই লজিক সমীকরণগুলোই হলো আমাদের ডিজাইন সমস্যার একদম পরিষ্কার এবং কার্যকর একটা সমাধান। প্রত্যেকটা ফ্লিপফ্লপের জন্য আলাদা আলাদা সমীকরণ আছে, যা ঠিক করে দেয় কখন সে তার স্টেট বদলাবে। এই সমীকরণগুলোই বলা যেতে পারে আমাদের সার্কিটের মস্তিষ্ক হিসাবে কাজ করে। তাহলে বুঝতেই পারছেন, এই সমীকরণগুলোই সেই নিখুঁত ছন্দটা তৈরি করছে, যা আমাদের ডিকেড কাউন্টারকে এত দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করতে সাহায্য করে। আর ঠিক এই কারণে সিঙ্ক্রোনাস কাউন্টার ডিজিটাল সিস্টেমে এত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এটা কিন্তু আমাদের একটা বেশ বড় প্রশ্নের দিকে নিয়ে যায়। এই যে একটা সমস্যাকে ধাপে ধাপে মানে স্টেট আর লজিকে ভেঙে সমাধান করার পদ্ধতি, এটা ব্যবহার করে আর কোন কোন জটিল সমস্যার সমাধান করা যেতে পারে? শুধু ইলেকট্রনিক্সেই নয়, জীবনের অন্য কোনো ক্ষেত্রেও কি এর কোনো প্রয়োগ থাকতে পারে?